তো আমাদের এই সিনেমাটা যখন শুরু হয় আমরা রাইল্যান্ড গ্রেসকে দেখতে পাই যে কিনা একজন মিডল স্কুলের সায়েন্স টিচার ছিল। আর এখানে মিডল স্কুল মানে হচ্ছে আমেরিকায় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তবে আমরা তাকে দেখি যে সে যখন কোমা থেকে জেগে ওঠে নিজেকে একটা স্পেসশিপের মেডিকেল বেডে খুঁজে পায়। আর তার সাথে কিন্তু আরো দুজন ছিল, তারাও কোমাতে ছিল, কিন্তু কোনো একটা কারণে দুজন মারা গিয়েছে। আর গ্রেস একাই এখানে স্পেসশিপে টিকে রয়েছে। তবে এখানে সে খুব বেশি কনফিউজ যে এই স্পেসশিপে সে কিভাবে আসলো, মানে এখানে কিভাবে এসেছে, কি হয়েছে, মানে কিছুই তার মনে পড়ছে না। তো আসলে তার সাথে কি হয়েছিল সেটা জানানোর জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে, মানে আমরা অতীতে চলে যাই। আর এই ফ্ল্যাশব্যাক দেখে আমরা বুঝতে পারবো যে তার সাথে আসলে কি ঘটেছিল। যাই হোক, যদিও তার স্মৃতি চলে গিয়েছিল, এরপর গ্রেস এখনো অনেক কিছুর নাম জানতে পারে বা বুঝতে পারে। আর পুরো মিশনটাই কিন্তু তখন তার উপর নির্ভর করছিল। আর সে স্পেসের ম্যাপ দেখে বুঝতে পারে যে পৃথিবী থেকে সে অনেক অনেক দূরে রয়েছে। আর হিসাব করে সে দেখতে পারে যে বর্তমান তার মহাকাশ যান যেটা রয়েছে না, সেটা যে স্পিডে চলছে, যদি এই স্পিডে চলতে থাকে না তাহলে সেখানে পৌঁছাতে মানে আর পৃথিবীতে ফিরে আসতে তার হচ্ছে 12 আলোকবর্ষ লাগবে, আর যেটা মানে 113 বছরের সমান। তো এখানে কোশ্চেনটা হচ্ছে সে তো একজন টিচার আর কোনো অ্যাস্ট্রোনট না, সে তাহলে তাকে কেন স্পেসে পাঠানো হয়েছে? আর সেখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে গ্রেস যখন অষ্টম শ্রেণীতে ছাত্রদের পড়াচ্ছিল, এখানে আমরা আরেকটা তথ্য বা ইনফরমেশন জানছি যে গ্রেস আগে হচ্ছে মলিকিউলার বায়োলজির একজন সায়েন্টিস্ট ছিল। মলিকিউলার বায়োলজি মানে হচ্ছে কি, আনুমানিক বা হচ্ছে পরমাণবিক জীববিজ্ঞান সম্পর্কে যে পড়ালেখা বা হচ্ছে যে রিসার্চ গুলো। যাই হোক, যখন ছাত্ররা তাকে কোশ্চেন করে যে ইদানিং টিভিতে প্রচারিত হচ্ছে যে আগামী 30-40 বছরের মধ্যে আমাদের পুরো পৃথিবীটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে, এটা সত্যতা কতটুকু, তখন গ্রেস তাদেরকে জানায় যে আসলে অ্যাস্ট্রোফেজ নামে এমন একটা মাইক্রো অর্গানিজম রয়েছে যেটাকে হচ্ছে স্টার ইটার বলা হয়। আর এর সাথে সাথে কিন্তু সেটা সূর্যকে খেয়ে ফেলছে। আর শুধুমাত্র সূর্য না, আশেপাশে অন্য স্টারকেও আলো খেয়ে ফেলছে ওইগুলার। আর যদি ব্যাপারটা এভাবে চলতে থাকে তাহলে সূর্য একদিন শেষ হয়ে যাবে আর পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, পৃথিবীতে আইস এস চলে আসবে, আর এই অবস্থায় পুরো পৃথিবীর প্রাণ ধ্বংস হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো সিচুয়েশনটা কতটা খারাপের দিকে যেতে যাচ্ছে। আর কথাগুলো যখন স্টুডেন্টরা শুনে তারা তো অনেক ভয় পেয়ে যায়। গ্রেস বলে যে তোমরা তো ভয় পেও না, পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানী যারা রয়েছে না, তারা এটার একটা সমাধান ঠিকই বের করে ফেলবে। আর আমি নিজে আশা করছি মানে এটার খুব শীঘ্রই একটা সমাধান বের হবে। তবে এমন একটা সিচুয়েশনে যদি পৃথিবী পড়ে যায় তাহলে কিন্তু আমি একটু ভয় পাবো না, কারণ বেঁচে থাকা অনেক বেশি কষ্টের। আর আমরা যখন সবাই মরবো, মানে দেখো আমার আশেপাশে সবাই মরে যাবে, তাহলে আমার তো মরতে সমস্যা হবে না, তাই না? এমন তো না যে আমি মরে গিয়েছি, আমার গার্লফ্রেন্ড আরেকজনের কাছে চলে গিয়েছে, সবাই মরলে আমার সমস্যা নেই। এরপর সিন বদলে যায়। আবার বর্তমানে সময়ে আমরা যখন ফিরে আসি তখন আমরা দেখতে পাই যে গ্রেস একটা কোণায় বসেছিল। গ্রেস এখন বর্তমানে এই স্পেসে একাই রয়েছে, সে শুধুমাত্র খায়, ঘুমায় আর সময় কাটাচ্ছে। আবারও ফ্ল্যাশব্যাকে আমরা চলে যাই, যেখানে আমরা দেখতে পাই যে ইভা স্ট্যান্ড নামে এক নারীকে, যে কিনা নাসার অনেক বড় একজন কর্মকর্তা, আর প্রজেক্ট হেল মেরি নামে তার একটা স্পেস বা মিশন সে লিড করছে। সে গ্রেসের স্কুলে যায় আর বলে যে আমি তোমার লেখা একটা বই পড়েছি যেখানে বলা হয়েছে যে জায়গাতে পানি নেই সেই জায়গাতে কোনো জীবনও নেই। কিন্তু এরপর ইভা গ্রেসকে তার স্পেস স্টেশনে নিয়ে যায় আর জানায় যে দেখো আমরা ভেনাস গ্রহ থেকে সেই আল্ট্রাফেজ যেটা রয়েছে না, অ্যাস্ট্রোফেজ, সেই অ্যাস্ট্রোফেজ অর্গানিজম আমরা নিয়ে এসেছি যেটা সূর্যে আলো খাচ্ছিল। আর তুমি চেক করে বলো যে এটা আসলে কি, মানে একেবারে আণবিক টাইপের একটা জীব রয়েছে। এরপর ল্যাবে পরীক্ষা করলে দেখা যায় যে এটা আসলে একটা জীবন্ত অর্গানিজম যেটা আলো খেয়ে বেঁচে থাকে। আর আশ্চর্যজনকভাবে এটা ভেনাসে পাওয়া গিয়েছে যেখানে কোনো পানি নেই। গ্রেস তখন বুঝতে পারে যে বইয়ে যেটা লেখা হয়েছিল সে কথাটা সম্পূর্ণ ভুল, মানে পানি ছাড়াও জীবন বাঁচতে পারে। এরপর ইভা গ্রেসকে বলে যে আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি সেখানে তোমার থাকতে হবে। এরপর তারা তাকে সমুদ্রের মাঝখানে থাকা একটা বেজে নিয়ে যায়। সেখানে পুরো পৃথিবী থেকে আনা সবচেয়ে সেরা সেরা বিজ্ঞানীরা কাজ করছিল, মানে পৃথিবীর ফেমাস আর হচ্ছে সবচেয়ে ট্যালেন্টেড বিজ্ঞানীরা সেখানে সে প্রজেক্টে কাজ করছিল। তখন সবাই গ্রেসের লেখায় অনেক প্রশংসা করে, কারণ সে অল্প সময়ে অনেক কিছু ফিগার আউট করে ফেলেছিল যেটা অন্য কেউ করতেই পারেনি। আর একজন মহিলা বিজ্ঞানী তখন বলে যে আমাদেরকে 20 লাখ অ্যাস্ট্রোফেজ তৈরি করতে হবে। গ্রেস জিজ্ঞাসা করে যে এতগুলো দিয়ে কি হবে? প্রজেক্ট হেড ইভা তখন বলে যে এই অ্যাস্ট্রোফেজ গুলো আমাদের সোলার সিস্টেমকে অনেক গ্রহকে ধ্বংস করে ফেলেছে, তাই টাই সিটি নামে একটা স্টার রয়েছে যেটাকে এই অ্যাস্ট্রোফেজটা খেতে পারছে না। আমাদের প্ল্যান হচ্ছে 20 লক্ষ অ্যাস্ট্রোফেজকে সেখানে পাঠাবো আর পাঠিয়ে দেখবো যে কেন এটা খেতে পারছে না। ওখান থেকে ডাটা স্যাম্পল নিয়ে আমরা সূর্যকে বাঁচাবো। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে ওই স্টার পৃথিবী থেকে 12 লাইট ইয়ার দূরে।
মানে 12 আলোকবর্ষ, যেটা আমরা তোমাদেরকে একটা হিসাব দিয়েছিলাম যে 123 বছরের সমান। মানে চিন্তা করো আমরা যত বছর বেঁচে থাকবো, মানুষের গড় আয়ু ধরো 70 বছর বা 60 বছর, সেটার ডাবল বছর শুধু সময় লাগবে সেখানে পৌঁছাতে। ক্রেজি ব্যাপার স্যাপার। তো এখানে একটা সুখবর কিন্তু তারা দেয় যে এস্টোফেজ নামে যে ছোট্ট জীবটা যেটা আলো খায়, সেটাই মনে করে যে একটা জ্বালানি, মানে পারমাণবিক জ্বালানির মতো অনেক বেশি স্ট্রং। আর এটাকে রকেটে ভরলে মনে করো যে জ্বালানি হিসেবে আজীবন চালানো যাবে, মানে এটা বারবার রিনিউ হতে থাকবে আর নন স্টপ ভাবে চলবে। ওই অ্যাস্ট্রোফেজ দিয়ে তারা একটা স্পিন ড্রাইভ বানায় যেটা স্পেস শিপকে অনেক দ্রুত গতিতে চালাতে পারবে। আর তাদের প্ল্যান হচ্ছে তারা সেই স্টারের কাছে যাবে এবং সেখানে অ্যাস্ট্রোফেজকে ছেড়ে ওটার রিয়াকশন কি হয়, কেন ওই স্টারকে খেতে পারছে না, সেটা প্রজেক্ট ডাটা বিস্তারিত নিয়ে তারা পৃথিবীতে আসবে ওই স্যাম্পলটা নিয়ে। ঠিক তখনই আমাদের লিড ক্যারেক্টার রয়েছে না গ্রেস, যেটা প্লে করেছে রায়ান গসলিং। আমি তার অনেক বড় একজন ফ্যান, তার অ্যাক্টিং অনেক ভালো লাগে। তখন সে জানতে পারে যে এটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাভেল একটা, আর মানে এখান থেকে হচ্ছে তুমি যেতে পারবে কিন্তু ফেরার কোনো উপায় নেই। তাহলে তারা কি করবে, তারা আসলে স্যাম্পল সংগ্রহ করবে, তারপর অ্যাস্ট্রোনটরা ছোট একটা ডিভাইসে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেবে। আর ওই অ্যাস্ট্রোফেজের জ্বালানির সাহায্যে তারা 3 বছর নয় বরং 9 মাসে সেখান থেকে পৌঁছাতে যেতে পারবে। মানে মহাকাশে 3 বছর না, মহাকাশের 9 মাস। আর সেটা পৃথিবীর বয়স, মানে পৃথিবীর সময় যেটা, সেটা হচ্ছে 13 বছর। মানে মহাকাশের সময় আর পৃথিবীর সময় তো সেম না। যাক, আর তারা যখন সেখান থেকে যদি ফিরে আসতে আসতে টোটাল 26-27 বছর লেগে যাবে। আর এর মানে হচ্ছে ওরা ফিরে আসার আগে পুরো পৃথিবীটা অনেকটাই বদলে যাবে, হয়তো কমপ্লিটলি বদলে যাবে। এরপর বর্তমান সময়ে আমরা স্পেসে ফিরে আসি। সেখানে আমরা দেখি যে গ্রেস তার সঙ্গে অলেসা আর ইয়াও, যে কিনা একজন রাশিয়ান আর তার সাথে হয়তো চাইনিজ রয়েছে একজন, তাদের মৃতদেহ স্পেসে ফেলে দেয়। আর তখন তার আস্তে আস্তে সবকিছু মনে পড়তে থাকে। তখন গ্রেস যখন এগোতে থাকে সে একটা অদ্ভুত জিনিস দেখে, এটা হয়তো এলিয়ান শিপ। এটা থেকে সে ভয় পেয়ে যায় আর নিজের শিপটা দূরে সরিয়ে নেয়, কিন্তু এলিয়েন শিপটাও তার পিছনে পিছনে আসে আর তার কাছে থামে। গ্রেস আবারও দূরে চলে যায়, কিন্তু এলিয়েন শিপটা তার আরো কাছে চলে আসে। পরিস্থিতি তখন অনেকটা কনফিউজিং হয়ে গিয়েছে। এর কিছুক্ষণ পর আমরা দেখি যে এলিয়েন শিপ থেকে ক্যাপসুলের মতো একটা জিনিস তার দিকে ছুড়ে দেওয়া হয়। এখানে আমাদের নায়ক রায়ান গসলিং, যার নাম হচ্ছে গ্রেস, সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবে এটা হয়তো কোনো বোমা হবে, মানে একদম ছোট সাইজের একটা জিনিস ছিল, কিন্তু কিছুই হয় না। এরপর সে করে কি, স্পেস শুট পরে প্রথমবারের মতো বাইরে যায়। গ্রেস তো অনেক বেশি ভয় ছিল, কারণ সে তো কোনো অ্যাস্ট্রোনট না, সে তো কোনো প্রফেশনাল না যে কোনো সিচুয়েশন ঘটলে সেটা কন্ট্রোলে নিয়ে নিতে পারবে, তার সেরকম মানে এক্সপিরিয়েন্স নেই। সে জাস্ট সাধারণ একজন টিচার। তো এই ক্যাপসুলটা আনার জন্য সে বাইরে যায় আর ক্যাপসুলটা নিয়ে সে ভেতরেও চলে আসতে সক্ষম হয়। এরপর পরীক্ষা করে আর ইনভেস্টিগেট করে জানতে পারে যে এটার ভেতরে একটা সোলার সিস্টেমে ম্যাপ দেওয়া হয়েছে, সেখানে এলিয়ানটা নিজের গ্রহ দেখিয়েছে আর ওই গ্রহটার নাম হচ্ছে অ্যাড্রিয়াট প্ল্যানেট। গ্রেস ও তার জবাব লিখেছে আমি পৃথিবী থেকে এসেছি, মানে আমাদের সোলার সিস্টেমের কথা বলে। আর তখন এই ক্যাপসুলটা আবার এলিয়েনের শিপে ফেরত দিয়ে দেওয়া হয়। এরপর ওই এলিয়েন করে কি, সে হচ্ছে তার শিপ থেকে গ্রেসের শিপ পর্যন্ত একটা ব্রিজের মতো কানেকশন তৈরি করে। গ্রেস তখন বুঝতে পারে যে সে 2 শিপ কানেক্টেড রয়েছে। সে ধীরে ধীরে সাহস করে সে এলিয়েন শিপে চলে যায় আর সেখানে অদ্ভুত প্রাণী দেখতে পায়, আর যেটা দেখতে পাথরের মতো ছিল। মানে আমরা যেমন রক্ত মাংসের শরীর আমাদের, আর ওটার শরীর হচ্ছে পাথরের মতো। তো তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি, এক এক গ্রহে এক এক ধরনের প্রাণী বানিয়ে রাখা হয়েছে। আর এই সিনেমাতে সেখানে বলা হয়েছে যে যেখানে পানি নেই সেখানে জীবও নেই। এটা হয়তো সম্পূর্ণ সত্যি না, সৃষ্টিকর্তা হয়তো এমন একটা প্ল্যানেট রেখেছেন, আর হচ্ছে এমন একটা প্ল্যানেট বানিয়ে রেখেছেন, এমন একটা সিস্টেম করেছেন যেখানে ওই প্ল্যানেটের হিসেবে পানি তৈরি হচ্ছে। ওটা হয়তো অক্সিজেনও লাগে না, তাদের নাইট্রোজেনও লাগে না বা কিছুই লাগে না। আবার কোনো স্টারের মধ্যে এরকম প্রাণী তৈরি করতে পারে যেটা হচ্ছে আগুনের মধ্যে থাকে। আমাদের পৃথিবী হিসেবে এটা শুনতে একদম ইম্পসিবল মনে হতে পারে, বাট ওখানে থাকতেই পারে, ইম্পসিবল কিছু না। এই পাথর টাইপের প্রাণী দেখে গ্রেস ভয় পেয়ে যায়, এলিয়েনটা তাকে দেখে ভয় পায়। দুজনে হচ্ছে একে করে নড়াচড়া যেটা আছে না, এটা অবজার্ভ করতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা ট্রাস্ট বা একটা আস্থা তৈরি হয়। তখন এলিয়েনটা করে কি, গ্রেসের মতো ছোট একটা মডেল বানায়, ঠিক পুতুলের মতো। গ্রেস তখন ওই এলিয়েনটার নাম রাখে হচ্ছে রকি। এরপর রকি একটা কাচের চেম্বারের কাছে আসে, কারণ পরিবেশ আলাদা আর সে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড দুইটার মধ্যে একটাতেও থাকতে পারে না। তারপর তারা প্রথম ইশারার মাধ্যমে কথা বলতে থাকে। এরপর একটা সময় রকি গ্রেসকে ইশারায় বোঝায় যে তুমি তোমার মাস্ক খুলে ফেলো, তোমার কিছুই হবে না। গ্রেস প্রথমে রাজি হয় না, কিন্তু পরে যখন বিশ্বাস করে সে মাস্কটা খুলে ফেলে, সে দেখতে পায় যে সত্যি সত্যি তার কিছুই হচ্ছে না। এরপর কমিউনিকেশনে আরো ইমপ্রুভ করার জন্য গ্রেস রকির জন্য একটা ট্রান্সলেশন মেশিন বানায়, যেটা শব্দের ফ্রিকোয়েন্সিকে ওয়ার্ডে বদলাতে পারে। এরপর ধীরে ধীরে ওই মেশিনের শব্দ ইনপুট করতে থাকে, আর অনেক সময় পরে রকির করা যে শব্দগুলো রয়েছে না, সেই মেশিন থেকে ভাঙা ভাঙা বা আধা আধা ইংরেজিতে শোনা যেতে শুরু করে। মানে অন্তত তারা এখন কমিউনিকেট করতে পারছে, কথা বলতে পারছে। এরপর রকি জানায় যে আগে তারা শিপে 23 জন ছিল, কিন্তু এখন সে মাত্র একাই বেঁচে রয়েছে।
আর সে হচ্ছে এই শিপের ইঞ্জিনিয়ার। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এলিয়েনটা এসেছে তার মিশনও কিন্তু গ্রেসের মতনই। তাদের সোলার সিস্টেমকেও এই অ্যাস্ট্রোফেজ নামে এই জিনিসটা অ্যাটাক করছে আর তাদের সোলার সিস্টেম ধ্বংস হয়ে যাচ্ছে। আর ওখান থেকে তারা গবেষণা করে জানতে পেরেছে যে এই স্টারটাকে অ্যাস্ট্রোফেজটা কোনো কিছু করতে পারছে না। তারাও সেম গবেষণার জন্য এসেছে, মানে তারা দুজন আলাদা আলাদা গ্রহ থেকে এসেছে সেম জিনিসটা অবজার্ভ করতে আর নিজেদের প্ল্যানেটকে বাঁচাতে। এরপর গল্প আমাদের খাবার পৃথিবীতে নিয়ে যায়, যখন ফ্ল্যাশব্যাকে অনেক আগে আমরা দেখতে পাই যে অ্যাস্ট্রোনটদের মিশন সম্পর্কে বোঝানো হচ্ছে। ইভা গ্রেসকে বলে যে তাদের একটা এক্সপেরিমেন্ট দেখাও, মানে হচ্ছে অ্যাস্ট্রোফেজে। গ্রেস তখন একটা মিলিগ্রাম অ্যাস্ট্রোফেজের শক্তি দেখায়, যেটা এটা রিয়াকশন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে বড় লোহার টুকরা গলিয়ে দেয়। আর ব্যাপারটা হচ্ছে এখানে তোমাদেরকে একটু এক্সপ্লেন করছি। পরমাণু বোমার যে উপাদান রয়েছে নিউক্লিয়াস, সেটার চেয়েও হাজার গুণে শক্তিশালী অ্যাস্ট্রোফেজ। আর অ্যাস্ট্রোনেটটা তখন অবাক হয়ে যায়। যাই হোক, এরপর ফিরে যাওয়ার সময় গ্রেস আর ইয়াও যে বিজ্ঞানী রয়েছে না, তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানো যে এই মিশন সম্পর্কে তোমাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। ইয়াও তখন বলে যে গ্রেট হওয়ার জন্য শুধুমাত্র এই একটা কারণই যথেষ্ট, সেটা হচ্ছে সবাইকে বাঁচানো। আর এজন্যই আমার এই আত্মত্যাগ আমাকে গ্রেট করবে। তখন আমরা জানি যে গ্রেসের কিন্তু ওই মিশনে যাওয়ার কোনো কথা ছিল না। এরপর গল্প আবার বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই যে রকি মানে ওই এলিয়ানটা গ্রেসের স্কেপ ক্রাফটে রয়েছে, মানে স্পেস ক্রাফট যেটা রয়েছে সেটাতে এসেছে আর হচ্ছে কাচের বলের ভেতরে আছে, যাতে ওখানে থেকে সে বাঁচতে পারে। এরপর পুরো শিপটা সে ঘুরে দেখে, মানে মানুষের টেকনোলজি দেখে। দুজনে মিলে বিভিন্ন সমাধান খুঁজতে থাকে আর একে অপরকে হেল্প করতে থাকে, তাদের সম্পর্কে নিজেদের সম্পর্কে জানতেও থাকে। গ্রেস বলতে শুরু করে যে আমার আসলে একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু যখন আমি সায়েন্টিস্টের কাজটা ছেড়ে দিয়ে অপশন নিয়েছি তখন তার সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে। রকি জানায় যে আমারও একটা গার্লফ্রেন্ড রয়েছে আর সে আমার গ্রহে আমার জন্য ওয়েট করছে। তো তোমরা বুঝতে পারছো যে এরকম পাথরে এলিয়েনেরও কিন্তু গার্লফ্রেন্ড রয়েছে, কিন্তু ভাই আমার আর তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। যাক, অনেক খোঁজাখুঁজি করার পরে তারা একটা গ্রহ খুঁজে পায় যেটার নাম তারা দেয় হচ্ছে আর্ট্রিয়ান। আর তারা বুঝতে পারে যে এই গ্রহের বায়ুমণ্ডলে এমন কিছু একটা রয়েছে যেটাই অ্যাস্ট্রোফেজকে মেরে ফেলছে, আর এই কারণে এই গ্রহটা সেফ রয়েছে। রকি খুব খুশি হয়ে যায় আর বলে যে বন্ধু তুমি তো এখন বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু গ্রেস এখানে সত্য কথা বলে দেয়। সে বলে যে আমার কাছে ফিরে যাওয়ার মতো জ্বালানি নেই, আমি জাস্ট এখান থেকে পৃথিবীতে স্যাম্পল পাঠাবো আর আমি নিজে এখানেই থেকে যাব। এটা শুনে রকি সঙ্গে সঙ্গে বলে যে কি বলছো, আমার কাছে তো অনেক অনেক অ্যাস্ট্রোফেজের জ্বালানি রয়েছে, আমি তোমাকে ফুয়েল দিয়ে দিব। ওরা দুজনই এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য অ্যাস্ট্রোফেজকে ইউজ করে যাচ্ছে। রকি বলে যে আমি যদি এখন তোমাকে ফুয়েলটা দিই আমার জাস্ট 6 বছর দেরি হবে বাড়িতে পৌঁছাতে, কিন্তু গ্রেসের তো জীবনটাই বেঁচে যাবে। এটা শুনতে গ্রেস অনেক বেশি ইমোশনাল হয়ে যায় যে একটা ভিন্ন গ্রহে এলিয়েনও আমাদেরকে কিন্তু কতটা ভালোবাসলো। আর তার মনে বাড়ি ফেরার একটা আশা তখন জেগে ওঠে আর সে আবেগে সেই এলিয়েনকে জড়িয়ে ধরে। এরপর আমরা আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই আমরা, যেখানে সেই সময় যখন পৃথিবীতে মিশনে তারা প্রস্তুতি নিচ্ছিল। এখানে দেখা যায় যে ট্রেনিং এর সময় এমন দুজন অ্যাস্ট্রোনটকে বিস্ফোরণ মারা যায় যারা কিনা ট্রেনিং করছিল, আর বাকি ছিল আর 2 জন সায়েন্টিস্ট, কিন্তু এই মিশনের জন্য 3 জনকে দরকার। তখনই সবাই গ্রেসের দিকে তাকায় আর বলে যে এই মিশনের জন্য তুমি সবচেয়ে পারফেক্ট ক্যান্ডিডেট, কারণ তুমি আণবিক বিজ্ঞান বা হচ্ছে মলিকিউলার যেটা রয়েছে মলিকিউলার বায়োলজি সবচেয়ে বেশি এক্সপার্ট তুমি। গ্রেস ভয় পেয়ে যায় আর বলে যে আমার ভাবার জন্য সময়ের প্রয়োজন। এরপর কাহিনী আবার বর্তমানে চলে আসে। আমরা দেখি যে গ্রেস শিপ থেকে বের হয়ে অ্যাড্রিয়ান গ্রহের বায়ুমণ্ডল থেকে স্যাম্পল কালেক্ট করে। সে যখন সেই শিপে ফিরে যাচ্ছিল তখন অ্যাড্রিয়ানের গ্র্যাভিটি মানে হচ্ছে গ্রহের গ্র্যাভিটি ওর শিপটাকে নিচের দিকে টানতে শুরু করে আর শিপের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর গ্র্যাভিটি এতটাই শক্তিশালী ছিল যে গ্রেস অজ্ঞান হয়ে যায়। রকি রিস্ক নিয়ে তার কাছের সুর দিয়ে বের হয়ে যায় আর শিপের ক্ষতিগ্রস্ত অংশ আলাদা থেকে গ্রেসকে নিয়ে যায় আর মেডিকেল বেডে রেখে দেয়। কিন্তু এই কাজ করতে গিয়ে রকির অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন সিন শিফট হয়, আমরা দেখি যে গ্রেস মেডিকেল বেড থেকে উঠে আর বুঝতে পারে যে রকি নিজের জীবন ঝুঁকিতে রেখে তাকে বাঁচিয়েছে। ও দেখতে পায় যে রকি মারা গিয়েছে, সে খুবই দুঃখ পায় আর চুপচাপ বসে পড়ে। সে বুঝতে পারে যে সবকিছু শেষ হয়ে গিয়েছে আর কোনো হোপ নেই। ঠিক তখনই সবাইকে সারপ্রাইজ করে দিয়ে আমরা দেখি যে এলিয়ান রকি যেটা রয়েছে সেটা জীবিত হয়ে ওঠে, মানে তার জ্ঞান ফিরে এসেছে। আর সে আস্তে আস্তে গ্রেসের দিকে চলে আসে আর দুজনকে দেখে এতটাই খুশি হয়ে যায় যে তারা জড়িয়ে ধরে। আর তারা তাদের দেখে মনে হচ্ছিল মানে তারা হচ্ছে একটা বেস্ট ফ্রেন্ড, তারা তাদের দুজনকে অনেক বেশি ভালোবাসে। আর এটা হচ্ছে এই সিনেমার একটা ইমোশনাল মুহূর্ত। আর দেখো একটা এলিয়েনের সাথে কেমন আন্তরিকতা, কেমন ইমোশনাল ব্যাপার দেখিয়ে ফেলেছে সিনেমাতে, এটা আসলে অনেক বেশি এক্সাইটিং ছিল। যাই হোক, এরপর গ্রেস আর্ট্রিয়ান গ্রহ থেকে যখন স্যাম্পলগুলো এনেছে সেগুলো মানে পরীক্ষা করার জন্য এই উপাদানটার যেটা নাম দেওয়া হয়েছিল টাউমিবা,
এরপর সে এটাকে অ্যাস্ট্রোফেজের সাথে মিশিয়ে রেখে আর দেখে যে অবাক করার মতো ঘটনা ঘটে। সে দেখতে পাও যে টাওমিবা অ্যাস্ট্রোফেজকে খেতে শুরু করেছে। মানে ফাইনালি তাদের মিশনটা সফল হয়েছে। মানে অ্যাস্ট্রোফেজকে আটকানোর মতো কিছু একটা পাওয়া গিয়েছে। এখন রকি আর গ্রেস দুজনেই তাদের নিজের ঘরকে বাঁচাতে পারবে। এরপর তারা শিপে একটা ছোট্ট পার্টি করে, একে অপরকে গিফট দেয়। তারা জানে যে তাদের এবার আলাদা হতে হবে, আর কখনোই হয়তো তাদের সাথে একে অপরের দেখা হবে না, কোনো যোগাযোগ হবে না। তবে যাওয়ার আগে রকি গ্রেসকে তার শিপের ভিতরটা রেখায়, যেটা অন্যরকম একটা টেকনোলজি ছিল, অন্যরকম একটা সুন্দর জায়গা ছিল। এরপর আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে গ্রেস ইভাকে বলছে যে হ্যাঁ আমি ভীত, আমি স্পেসে যেতে পারবো না। কিন্তু ইভা বলে যে আমি দুঃখিত সোনা, তোমাকে জোর করে পাঠানো হবে স্পেসে। তখন ডক্টর আসে আর সবাই মিলে গ্রেসের পিছনে একটা ইনজেকশন দিয়ে দেয় আর ওকে কোমায় পাঠিয়ে দেয়। আর এখন আমরা বুঝতে পারি যে গ্রেস আসলে নিজ থেকে এই মিশনে আসতেই চায়নি, তাকে এভাবে জোর করে পাঠানো হয়েছিল। আর এই কারণে তখন 3 বছর পরে স্লিপিং বেড থেকে সে উঠেছিল তখন সে কিছুই মনে করতে পারছিল না। সে ভাবছিল জাস্ট যে ঘটনা কি হয়েছে, আমি এখানে কিভাবে এসেছিলাম, যেটা মানে আমরা যে সিনেমা যখন শুরু হয়েছিল না সেখানে দেখেছিলাম। এরপর স্টোরি আবার বর্তমানে চলে আসে। গ্রেস আর রকি এক অপরকে বিদায় জানায়, যেটা খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল, খুবই ইমোশনাল একটা বিদায় সংবর্ধনা বলতে পারো। এরপর কিছুক্ষণ পরই একটা বড় সমস্যা দেখা যায়। গ্রেসের শিপে যে টাওমিবা ছিল না, মানে এই গ্রহ থেকে আনা উপাদান, সেটা লিক হতে শুরু করে দেয় আর অ্যাস্ট্রোফেজকে খেতে শুরু করে দেয়। আর মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এই স্পেস চলছে হচ্ছে অ্যাস্ট্রোফেজে, কিন্তু আমরা জানি যে অ্যাস্ট্রোফেজে কিলার কি, সেটা হচ্ছে টাওমিবা। মানে টাওমিবার মাধ্যমে অ্যাস্ট্রোফেজকে ধ্বংস করা যায় বা এটা খেয়ে ফেলে। আর যখন টাওমিবা অ্যাস্ট্রোফেজকে খেতে শুরু করে আর এটা যখন ঘটবে তখন অ্যাস্ট্রোফেজ কমে যাবে। আর গ্রেসের স্পেসশিপ সেটা তো চলছে অ্যাস্ট্রোফেজ দিয়ে, সেটার কিন্তু জ্বালানি অটোমেটিকলি কমে যাবে আর এর ফলে সে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারবে না। গ্রেস তখন বড় একটা সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে সে স্পেসশিপে টাওমিবা রাখবে না, সে ছোট্ট একটা প্রুফ বানিয়ে টাওমিবা করে আর মানে বাকি তথ্যগুলো পৃথিবীতে পাঠিয়ে দেবে। কারণ পৃথিবীর মানুষের কাছে এখন সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে টাওমিবা আর বাকি সব তথ্যপাত্য। কিন্তু ইতিমধ্যে ওর ফুয়েল কিন্তু অনেক বেশি খেয়ে ফেলেছে টাওমিবা। আর তখনই তার মনে পড়ে যায় এলিয়ান রকির কথা, সে তার বন্ধু রয়েছে কিন্তু রকিও তো ওই স্যাম্পল নিয়ে যাচ্ছে। রকি জ্বালানো তো খেয়ে ফেলবে টাওমিবা। রকি তো জানতেও পারবে না যে ওর যে জ্বালানি খাচ্ছে মাঝখানে কিন্তু ও আটকে যাবে আর টাওমিবা কিন্তু সে পাঠাতে পারবে না, ওর গ্রহ তো তখন ধ্বংস হয়ে যাবে। গ্রেস তো তখন ওর জন্য মানে ওর গ্রহণের জন্য যা দরকার স্যাম্পল পাঠিয়ে দিয়েছে আর রকি তো সেটা দেয়নি। ও তো মনে করছে যে ও যেতে পারবে। গ্রেস তখন তার নিজের পথ বদলে ফেলে আর রকিকে খুঁজতে বের হয়ে যায়। আর সারপ্রাইজিংলি ফাইনালি কিন্তু তাকে সে পেয়েও যায়। এরপরে সিনে পৃথিবীকে দেখানো হয়। আমরা দেখতে পাই যে পৃথিবীর স্যাম্পল সফলভাবে পৌঁছে গিয়েছে। এবার স্ট্যান্ড অনেক বয়স হয়ে গিয়েছে, কারণ এর মাঝে তোমরা বুঝতে পারছো যে 30 বছর কেটে গিয়েছে। আর ওই স্যাম্পলের সাথে কিন্তু গ্রেস অনেকগুলো ভিডিও পাঠিয়েছে যেখানে সে বিশেষ মুহূর্তগুলো দেখাচ্ছিল, যেখানে গ্রেস এলিয়ান রকির সাথে সময় কাটিয়েছে। আর ওইসব গ্রহের নক্ষত্র, অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, আর এদিকে হচ্ছে দেখানো হয়েছে মানবজাতি ফাইনালি টাওমিবাকে ইউজ করতে পেরেছে আর সূর্য আবারও জ্বলজ্বল করা শুরু করেছে। এর মানে হচ্ছে সোলার সিস্টেম বেঁচে গিয়েছে। কিন্তু গ্রেসের খবর কি? যেখানে ওইদিকে দেখানো হয়েছে আমরা দেখতে পাই গ্রেস বর্তমানে এলিয়ান রকির গ্রহে বসবাস করছে। রকি আর ওই রকির প্রজাতির যত এলিয়ান রয়েছে না, তাদের বিজ্ঞানীরা গ্রেসের জন্য একটা বসবাসযোগ্য পরিবেশ অলরেডি তৈরি করে ফেলেছে, যেখানে কৃত্রিম মেঘ রয়েছে, পানি রয়েছে, বালু রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, মানে পৃথিবীর মতো একটা কৃত্রিম পরিবেশ তারা ক্রিয়েট করেছে। এরপর রকি গ্রেসকে বলে যে আমাদের বিজ্ঞানীরা তোমার জন্য হচ্ছে একটা স্পেসশিপ তৈরি করেছে, তুমি চাইলে কিন্তু এখন পৃথিবীতে চলে যেতে পারবে। গ্রেস তখন বলে যে আমি তোমাকে ভেবে পরে জানাবো। এরপর সে যায় ক্লাসে, যেখানে হচ্ছে রকির মতো ছোট ছোট এলিয়েনদেরকে আমরা দেখতে পাই, মানে হচ্ছে গ্রহের বাচ্চারা, ছেলে মেয়ে আর কি। গ্রেস তাদেরকে মলিকিউলার বায়োলজি পড়াচ্ছে, ঠিক সেভাবে যেভাবে সে পৃথিবীর মানুষের বাচ্চাদের পড়াতো। আর এখানে আমরা রকিকেও অনেক বেশি হ্যাপি দেখতে পাই। আর এখানে কিন্তু সিনেমাটা শেষ হয়ে যায়। তো সিনেমার শেষে কিন্তু আমাদেরকে দেখানো হয়নি যে গ্রেস আসলে পৃথিবীতে ফিরে গিয়েছিল কিনা, কিন্তু আমরা বুঝতে পারি যে গ্রেস চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে পৃথিবীতে ফিরে আসতে পারবে। কিন্তু ফিনিশিং এমনভাবে রয়েছে যেখানে গ্রেসকে খুশি দেখানো হচ্ছে, সে বাচ্চাদের পড়াচ্ছে আর তাতে মনে হয়েছে যে সে কিন্তু সেখানে ভালো রয়েছে। আর এখানে কিন্তু এই সিনেমাটা কমপ্লিটলি শেষ হয়ে যায়। তো আমরা আরও অনেক ট্রেন্ডিং মুভি সিরিজ তোমাদের জন্য নিয়ে আসছি, তো সেটার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও। স্পেশালি এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, কারণ এই ভিডিওটা এক্সপ্লেন করতে আমার বেশ কষ্ট হয়েছে, কারণ অনেক বিষয় অনেক জটিল ছিল, এটা সহজভাবে এক্সপ্লেন করতে আমার অনেক সময় লেগেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।